হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? মানুষজন কোথায়? কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। সুলতান মাহমুদ, শান্তা ইসলাম, রাশেদ, সিদ্ধাতুল মুনতাহা আদাব। ভালো আছি আশিক, তুমি কেমন আছো? ওকে, সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শেখ রায়হান, বর্ষণ, শাকুর, সুদীপ্ত, ফাইজ আহমেদ, মুজাহিদুর রহমান। আজকে ওয়েব অ্যাপে ক্লাস হবে না? ওয়েব অ্যাপেও ক্লাস হচ্ছে তো, ওয়েব অ্যাপেও তো ক্লাস হচ্ছে। কেমন আছো তোমরা বলো? কণিক অধ্যায়ের 6 নম্বর লেকচারের পার্ট 2-তে সবাইকে স্বাগতম। আমরা পড়তেছিলাম পরাবৃত্ত। পরাবৃত্ত লেকচার 6-এ কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, বাট অসুস্থতার কারণে ওই ক্লাসে আমরা কমপ্লিট করতে পারি নাই। পার্ট 1-এ আমরা কিছু অংশ করছিলাম, তো আজকের ক্লাসে কমপ্লিট হবে। যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, অবশ্যই প্রথম 6টা ক্লাস করা থাকতে হবে। কাদের কাদের করা আছে বলো? লেকচার 6-এর পার্ট 1 পর্যন্ত কমপ্লিট করা আছে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো লেকচার 6-এর পার্ট 1-এ যে ম্যাথগুলা করাইছিলাম, এগুলা কি সবার ক্লিয়ার হয়েছিল? ওই দিন অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিয়েছিলাম, তো আসলে ওই দিন খুব ভালো আউটপুট দিতে পারছি কিনা আমি শিওর না। নিজের কাছেও মনে হচ্ছিল যে আসলে ভালো মতো বোঝাইতে পারতেছি কিনা। যারা লেকচার 6-এর পার্ট 1-এর ম্যাথগুলা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাসে বলে দিছিলাম যে লেকচার 5 পর্যন্ত যা পড়াইছি পরাবৃত্তে, ওগুলা পড়লেই একাডেমিক এর জন্য এনাফ হয়ে যায়। লেকচার 6-এর পার্ট 1-এ যে ম্যাথগুলা করাইছি, ওইগুলা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রুশিয়াল ম্যাথ। ভালো মতো বুঝতে পারলে একদম মনে থাকবে, আর যদি ভালো মতো বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে কমপ্লিট করে আসতে পারবা না। ওকে, তো আজকে হচ্ছে লেকচার 6-এর পার্ট 2। আজকে পরাবৃত্ত কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসেও যে ম্যাথগুলো করাবো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, বাট একাডেমিকেও যে কোনো বছর চলে আসতে পারে। লেকচার 6-এর পার্ট 1 এবং পার্ট 2 এটা মেনলি অ্যাডমিশন ফোকাসড ম্যাথ। আজকে কতক্ষণ হবে? বেশিক্ষণ লাগবে না, 40 থেকে 50 মিনিট ম্যাক্সিমাম। তারপরে আগামী ক্লাস থেকে আমরা উপবৃত্ত শুরু করব। হ্যাঁ, ইন্টিগ্রেশনের ক্লাস কবে হবে ভাইয়া? ইন্টিগ্রেশন শনি এবং সোম, এই 2 দিন নিব। এই সপ্তাহে আর ইন্টিগ্রেশনের ক্লাস নিব না। এক্সট্রা টাইম বের করা খুব টাফ হচ্ছে। আমাদের অ্যাডমিশন ব্যাচগুলো শুরু হয়ে গেছে, তো যেটা ভাবছিলাম যে এই সপ্তাহে এক্সট্রা ক্লাস নিয়ে নিব ইন্টিগ্রেশনের, তো এক্সট্রা ক্লাস নেওয়ার টাইম বের করা পসিবল হবে না। ইন্টিগ্রেশন কমপ্লিট করতে আর 2 ক্লাস লাগবে। আগামী সপ্তাহে রেগুলার শিডিউল অনুযায়ী নিব, শনিবারে এবং সোমবারে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন শেষ। আর ইন্টিগ্রেশনের তোমরা জানো যে প্রথম মেগা এক্সাম এই শুক্রবারে, সবাই জানো তো? আচ্ছা, সবাই তো হয়তো সাইকেল 2-এ নাই। সাইকেল 2-এ কিন্তু ইন্টিগ্রেশনের লেকচার 1 থেকে 10 পর্যন্ত মেগা এক্সাম এই শুক্রবারে। তারপর শনিবারে এবং সোমবারে 2 ক্লাস নিয়ে ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেলবো। তারপরে পুরো অধ্যায়ের উপর আবার মেগা এক্সাম হবে। ওকে, তো ঠিক আছে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও সুস্থ আছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমি ধরেই নিচ্ছি যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, তোমাদের প্রথম 6টা ক্লাস মানে লেকচার 6-এর পার্ট 1 পর্যন্ত কমপ্লিট করা আছে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ওকে, ফাইন। তো চলো প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য, আচ্ছা এটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ, এটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড হলেও এটা কিন্তু বোর্ডে আসছে। মাঝে মধ্যে কিন্তু কনিক থেকে ভালোই কঠিন প্রশ্ন বোর্ডে দিয়ে দেয়। প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 1 মিনিট সময়। এইবার চিটাগাং বোর্ডে কনিকের যে প্রশ্নটা আসছে দেখছো তোমরা, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড তোমাদেরকে করাইছি না? একটা পরাবৃত্তের কোনো উপকেন্দ্রিক লম্বের 2টা প্রান্তবিন্দু দেওয়া থাকলে করাইছি, কিন্তু উপকেন্দ্রিক লম্বের 2টা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কনিকটির সমীকরণ। এটা কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, আগে কখনো একাডেমিকে আসে নাই, এইবার চিটাং বোর্ডে আসছে। কাজেই শুধু শুধু বোর্ডে আসা ম্যাথ করে চলে যাব, এই চিন্তাধারা থেকে কিন্তু বেরোয় আসতে হবে। মাঝে মধ্যে কিছু বোর্ডে একদম অ্যাডমিশন স্ট্যান্ডার্ড টাইপ দিয়ে দেয়, এই জন্য আমরা সবগুলো টাইপ কমপ্লিট করব। হ্যাঁ, প্রশ্ন তোলো দ্রুত। ওকে দাদা, হায়ার ম্যাথে ইয়ার চেঞ্জ এক্সামে 99 পাইছি, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো করছো তুমি, অভি ভাইয়ের গর্বিত সৈনিক। এই আর কেউ আসো ইয়ার চেঞ্জ পরীক্ষায় ম্যাথে হাইয়েস্ট পাইছো কলেজে? এরকম কেউ থাকলে কমেন্ট করো, পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, এরকম একটা পোস্ট দিবনে যে অভি ভাইয়ের কোনো গর্বিত সৈনিক যদি কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষায় ম্যাথে হাইয়েস্ট পায়া থাকে তাইলে পুরস্কার দেওয়া হবে। এবং অভি ভাইয়ের গর্বিত সৈনিক এই ট্যাগলাইন দিয়ে নতুন টি শার্ট বানিয়ে তোমাদেরকে পাঠানো হবে। ওকে, ঠিক আছে, দাঁড়াও। ওকে, হ্যাঁ, প্রশ্ন তোলা হয়েছে, দেখো
উপকেন্দ্র দেওয়া, নিয়ামক দেওয়া, পরাবৃত্তের সমীকরণ আগে এই পর্যন্ত নিজেরা করে ফেলো। এটা কি আমার করে দেয়া লাগবে বলো? বাকি পার্টটুকু পরে আমি দেখতেছি। একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া, নিয়ামক দেওয়া, দ্রুত উত্তর বলো। উপকেন্দ্র দেওয়া, নিয়ামক দেওয়া, দেখো এসপি ইকুয়ালস টু পিএম, এসপি ইকুয়ালস টু পিএম, উপকেন্দ্র দেওয়া, নিয়ামক দেওয়া। এই পরাবৃত্তের সমীকরণ বাইর করতে হলে আর কিছু দরকার নাই। এখন স্কয়ার করে দাও। কেন? স্কয়ার করে দিলে রুট ওভার দিতে হবে না। স্কয়ার করে দিলে রুট ওভার দিতে হবে না। এক্স মাইনাস এম এন এস, এখানে পি যে কোনো একটা বিন্দু, পি যে কোনো একটা বিন্দু, পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি, এসপি সমান পিএম। স্কয়ার করে দিছি, রুট ওভার দিতে হবে না। এক্স মাইনাস এম এন এস এ প্লাস ওয়ান হোল স্কয়ার, এক্স মাইনাস এম এন এস এ প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়ালস টু পিএম স্কয়ার। পিএম স্কয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কয়ার ডিভাইড বাই এক্স এর সহগ ওয়ান, ওয়াই এর সহগ ওয়ান, ওয়ান আর ওয়ান টু। এখানে রুট ওভার দিতে হবে না যেহেতু স্কয়ার করে দিচ্ছি। এখন এটা আর গুণন করো, করে উত্তর বলো কি আসে। আমি উত্তরটা লিখে দিচ্ছি, সবাই বলো এটা আসে কিনা। এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি। এই পর্যন্ত তোমাদের কাজ, এটা তোমাদের কাজ। এটা আমার এই ম্যাথে করে দেওয়ার কিছু নয়। এরকম আমরা অনেকগুলা ম্যাথ করেছি, কথা সত্য। এটা আসছে কিনা বলো। এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি করো। তুমি চাইলে এখানে লাস্টের লাইনে এই যে এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটাকে এভাবেও লিখতে পারো, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। ওকে ফাইন, তুমি চাইলে এইভাবে লিখতে পারো অথবা আগের লাইনে উত্তর দিয়ে দিতে পারো। এই পর্যন্ত আগে করো, এটা কমপ্লিট করো। কমপ্লিট করে বলো মিলছে কিনা দ্রুত। এটা কমপ্লিট করে বলো মিলছে কিনা। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। ওকে, তাহলে এটা তো আমাদের ভাই একদম প্রথম লেকচারের ম্যাথ, ভালো কথা। এরপরে যে এই জিনিসটা চাইছে একটু চোখ খুলে দেখো। তোমার কাছে অক্ষের সমীকরণ চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে এবং এর সমীকরণ মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। অক্ষের সমীকরণ চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাইছে। তার আগে আমাকে বলো তো, এই পরাবৃত্তটা কি সরল পরাবৃত্ত নাকি জটিল পরাবৃত্ত? আমরা যে সরল পরাবৃত্ত পড়তেছিলাম, যে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল, মনে আছে? এটা কি কোনো অক্ষের সমান্তরাল? এখানে এক্স স্কয়ারও আছে, ওয়াই স্কয়ারও আছে। বলছিলাম ক্লাসে, মনে আছে? কোনো পরাবৃত্তের সমীকরণে যদি এক্স এর উপরেও স্কয়ার থাকে, ওয়াই এর উপরেও স্কয়ার থাকে, এটা কিন্তু জটিল পরাবৃত্ত। কাজেই আমরা যে এই সূত্রগুলা শিখছি, ওই সূত্রগুলা কি এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে? ইয়েস অর নো? আমরা কিন্তু ডিরেক্ট সূত্র শিখছি শুধু সরল পরাবৃত্তের, এইখানে যাবে না। এইখানে বেসিক পরাবৃত্তের ওই যে এসপি সমান পিএম। আচ্ছা, এই যে কন্ডিশনটা, এটা কিন্তু সকল পরাবৃত্তের জন্য সত্য। এসপি সমান পিএম, এসপি সমান পিএম, এটা কিন্তু জটিল পরাবৃত্তের জন্য সত্য, সরল পরাবৃত্তের জন্য সত্য। কথাই ভালো মতো বুঝছো? এখন দেখো, তোমার কাছে চাইছে অক্ষের সমীকরণ, আমি তোমাকে চিত্র এঁকে বুঝাই। এই ম্যাথটা আসলে চিত্র এঁকে করবা। দেখো, ধরো এটা হচ্ছে নিয়ামক, এটা কিন্তু অক্ষরেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করবা না, কারণ এই যে বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান, এটা কিন্তু অক্ষের উপর নাই। মাইনাস ওয়ান কমা ওয়ান, ধরো এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে উপকেন্দ্র এস মাইনাস ওয়ান কমা প্লাস ওয়ান। ওয়েট, এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু, এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে কত? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। এখন আমাকে বলো, আমার কাছে প্রশ্নে প্রথমে চাইছে অক্ষের সমীকরণ। ভাই এটা তো ফানিবাদ। অক্ষরেখা, আমাকে বলো অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, কথা সত্য? অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ, প্লাস কে ইকুয়ালস টু জিরো। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? দেখো ভাই, এটা চিত্র আঁকালে চিত্রের মধ্যেই উত্তর শেষ। অক্ষরেখা, অক্ষরেখার সমীকরণ চাইছে, অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব, তাহলে এক্স মাইনাস ওয়াই, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস চিহ্ন চেঞ্জ করো। যা এই বিন্দুগামী, বাইর করে বলো কে এর মান কত? যা উপকেন্দ্রগামী, অবশ্যই উপকেন্দ্র দিয়ে যা। এই যে এই বিন্দুগামী, এই যে এই রেখাটা অক্ষরেখাটা এই বিন্দুগামী, মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুগামী,
ভাই অক্ষরেখা অবশ্যই উপকেন্দ্রগামী, তাহলে কে এর মান কত আসে বলো, বসায় দাও। এক্স এর জায়গায় বসাও -1, ওয়াই এর জায়গায় 1, -1 -1 -2, ওই পাশে গিয়ে +2, তাহলে কে এর মান +2, বলো এটা আসছে কিনা, x - y +2, অক্ষরেখা এটা আসছে কিনা। এটা তো ভাই মনে মনেই করে ফেলা যায়, চিত্র আঁকলে কিছু লিখাই লাগে না, যে x - y + k = 0 যা উপকেন্দ্রগামী, অক্ষরেখা অবশ্যই উপকেন্দ্রগামী। তাহলে x এর জায়গায় বসাই দিবা -1, y এর জায়গায় 1 -2, k এর মান -2, ওই পাশে গিয়ে +2, তাহলে k এর মান +2, শেষ। সরল রেখার কনসেপ্ট। এখন দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র পড়ছিলাম মডুলাস অফ 4 এ, এটা কি ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করা যাবে বলো? এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা কি অ্যাপ্লাই করা যাবে? আচ্ছা এটা পরে, দৈর্ঘ্য পরে বের করি, আগে সমীকরণ বের করে ফেলি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যও চাইছে, সমীকরণও চাইছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ডাইরেক্ট মডুলাস অফ 4 এ, এই সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা সরল সাধারণ সমীকরণ না, এখানে অক্ষরেখা কোনো অক্ষের সমান্তরাল না। তাইলে এখন দেখো আগে সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করে ফেলি। সমীকরণটা তো ইজি, বলো এই যে উপকেন্দ্রিক লম্বটা, এই উপকেন্দ্রিক লম্বটা কার সমান্তরাল? নিয়ামক রেখার সমান্তরাল, এবং এই বিন্দুগামী, কথা সত্য। ভাই অক্ষরেখা ছিল নিয়ামক রেখার উপর লম্ব এবং উপকেন্দ্রগামী। আর এখন বাইর করব কি? এখন বাইর করব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা অবশ্যই এই রেখার সমান্তরাল, এই যে x + y + k = 0, এই যে এই রেখার মানে নিয়ামক রেখার সমান্তরাল, উপকেন্দ্রিক লম্ব নিয়ামক রেখার সমান্তরাল। তাহলে x + y যেমনি আছে এমনি থাকবে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে, যা এই বিন্দুগামী। এই যে উপকেন্দ্রিক লম্বটাও কোন বিন্দুগামী? উপকেন্দ্রগামী। তাহলে x এর জায়গায় বসাও -1, y এর জায়গায় +1, +1 -1 কাটাকাটি, x এর জায়গায় +1, x এর জায়গায় বসবে -1, y এর জায়গায় +1 কাটাকাটি 0, তাহলে k এর মান 0, এটা মনে মনে হয়ে যায়। একাডেমিক পরীক্ষা আসলে তুমি লিখবা যে যা এই বিন্দুগামী, k এর মান হবে 0, k এর মান 0 লেখার দরকার আছে নাই। এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x + y = 0, এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমাকে বলো বাকি আছে এই জিনিসটা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা মডুলাস অফ 4 এ এইভাবে বের করা যাবে না। কেমনে বের করা যাবে? তোমাদের কি একটা জিনিস মনে আছে, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এতটুকু, দাঁড়া আমি তোমাকে একটু বুঝাই। ধরো এটা p, এটা p', তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে p থেকে p', তোমরা কি আমার সাথে একমত? এবং এইখানে এই যে উপরের দিকে sp এবং নিচের দিকে sp', দুইটাই সমান। আমার কাছে চাইছে p থেকে p', এই দূরত্ব, উপরের দিকে s থেকে p পর্যন্ত যতটুকু, s থেকে p' পর্যন্ত ঠিক ততটুকু। এখন আমাকে তোমরা বলো, আমি কি এটা লিখতে পারি যে sp = pm? এগুলো মনে মনে এগুলো দেখো, আচ্ছা চিত্র এঁকেই করো, sp = pm আমি কি লিখতে পারি? দেখো, আচ্ছা তার আগে আমাকে এই জিনিসটা বলো, একটু ওয়েট, আমাকে আগে এইটা বলো, ওয়েট, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ওয়েট আগে লিখি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য p থেকে p', sp আর sp' সমান। তাহলে আমি কি এই জিনিসটা লিখতে পারি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 * sp', সরি sp, বলো আমি যদি শুধু sp বের করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করে দিলেই তো পুরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পাওয়া যাবে। তোমরা আমার সাথে একমত কিনা বলো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে p থেকে p', এবং এখানে s থেকে p এতটুকু হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অর্ধেক। তা আমি যদি sp বের করে, sp এতটুকু বের করে 2 দিয়ে গুণ করে দেই, কাজ শেষ। এখন আমাকে বলো sp = pm, কথা সত্য, আবার pm = sz, কে কে বুঝতেছো? এই দেখো sp = pm এবং pm = sz, 100% সত্য। দেখো pm = sz, তোমরা কি আমার সাথে একমত? ভালো মতো চোখ খুলে দেখো যে ভাই sp যেই কথা, pm কিন্তু একই কথা, পরাবৃত্তের, এটা যে কোনো পরাবৃত্তের জন্য সত্য। sp = pm, আবার pm = sz, তাহলে আমি এই যে sp এর জায়গায় লিখতে পারি 2 * sz, 2 * sz লিখতে পারি। এখন আমাকে বলো এখানে sz মানে কি? ভাই sz মানে হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, সরল রেখার কনসেপ্ট ছোটবেলায় পড়ে আসছি, শেষ। নতুন একটা পেজে যাই, যাদের সরল রেখা ভালো মতো পড়া আছে এরা কিন্তু ম্যাথ করে ফেলছে, কে কে বুঝছো বলো? ঘটনা কিন্তু শেষ, ঘটনা ঘটে গেছে,
ঘটনা ঘটে গেছে কি, এই যে দেখো 2 ইন্টু এস জেড, 2 ইন্টু এস জেড। ভাই এই এস জেড মানে কি? এস জেড মানে হচ্ছে উপকেন্দ্র, অর্থাৎ এই বিন্দু থেকে এই নিয়ামক রেখার লম্ব দূরত্ব। ভাই লম্ব দূরত্ব কেমনে বের করে? 2 ইন্টু মডুলাস অফ লম্ব দূরত্ব, কোনো নেগেটিভ হয় না। উপরে এক্স এর জায়গায় বসবে -1, ওয়াই এর জায়গায় +1। এই যে নিয়ামক রেখার সমীকরণের বাম পক্ষে উপকেন্দ্র, যেই বিন্দু থেকে তুমি লম্ব দূরত্ব বের করবা ওই বিন্দুটা বসায় দাও। এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় +1, আর এখানে আছে আগে থেকে +1 ডিভাইডেড বাই √ওভার অফ এক্স এর সহগ স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, শেষ। 2 ইন্টু 1/√2, কাটাকাটি করলে √2। কে কে বুঝছো বলো? কে কে বুঝতে পারছো হাত তুলে বলো। খুবই সুন্দর এবং চমৎকার একটা ম্যাথ করলাম। দেখো এটা কিন্তু বোর্ডে আসা ম্যাথ, এই ম্যাথটা বোর্ডে আসছে, সবাই বুঝছো কিনা বলো। দেখো কত চমৎকার করে করলাম। যখন তুমি দেখবা যে এটা জটিল পরাবৃত্ত, তখন এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a দিয়ে বের করা যাবে না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এপি থেকে পি প্রাইম, এবং উপরের দিকে এসপি এবং এসপি প্রাইম, এটা সমান। তাহলে আমি লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এসপি এর দ্বিগুণ। এসপি মানে পিএম, পিএম মানে এস জেড। তাহলে এস জেড মানে হচ্ছে উপকেন্দ্র থেকে নিয়ামকের লম্ব দূরত্ব। এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, নিয়ামকের স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণও প্রশ্নে দেওয়া আছে, শেষ। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করলাম, একাডেমিকে যে কোনো বছর চলে আসতে পারে। ওকে ফাইন, এখন চমৎকার একটা কনসেপ্ট শিখবো। সবাই আগে প্রথম লাইনটা লিখো, প্রথম লাইনটা লিখে ফেলো। চমৎকার একটা কনসেপ্ট। ওকে ফাইন, প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা না, সরি এটা প্রশ্ন না, এটা কনসেপ্ট। নতুন একটা কনসেপ্ট শিখবো, চমৎকার কনসেপ্ট, লিখে ফেলো। ওকে ঠিক আছে, খুবই চমৎকার। একজন বলছে আর একটু রিপিট করে দিতে। দেখো প্রথম কথা হচ্ছে এই যে এই ম্যাথটা, এতটুকু পার্ট এসপি সমান পিএম দিয়ে করে ফেলছি। তারপরে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে অক্ষরেখা বাইর করছি, নিয়ামকের উপর লম্ব রেখা যা উপকেন্দ্র দিয়ে যায়, এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা নিয়ামকের সমান্তরাল রেখা এবং উপকেন্দ্রগামী। তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো মাত্র দেখাইলামই, বুঝতে পেরেছ? ওকে এখন এটা লিখো। যে কোনো একটা পরাবৃত্ত, মনে করো ওয়াই স্কোয়ার সমান 4x, এই যে পরাবৃত্তটা, এই জিনিসটা প্রথম লাইনটা লিখো। আর এই চিত্র তো প্রথম ক্লাসগুলোতে অনেকবার আঁকায়ে বুঝাইছি। এই প্রথম লাইনটা লিখা হলে ডান কমেন্ট করো। এই চিত্র নতুন করে না আঁকাইলেও চলবে, আচ্ছা আঁকাও, পরে আমি দেখাই দিচ্ছি। চিত্রটা আঁকাই ফেলো। ওয়াই স্কোয়ার সমান 4x, এই পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি আঁকো। তাহলে এতটুকু এক্স, এতটুকু ওয়াই, এটা তো আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে এখান থেকে এ পর্যন্ত এক্স, এতটুকু ওয়াই, এতটুকু এক্স হলে এতটুকু এক্স, এঁকে ফেলো। একটা পরাবৃত্ত আঁকো, ওয়াই স্কোয়ার সমান 4x। এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু নেও, পি এক্স কমা ওয়াই। তাহলে এই যে ভুজ এতটুকু এক্স, এতটুকু ওয়াই, এই বিন্দুর ভুজ হচ্ছে এক্স, কোটি হচ্ছে ওয়াই। তাহলে এতটুকু এক্স হলে এতটুকু এক্স। ওকে ঠিক আছে। আমি এইচএসসি 23-এর স্টুডেন্ট, অ্যাক্সিডেন্টের জন্য এইচএসসি পরীক্ষা দিতে পারি নাই। সাইকেল প্র্যাকটিস শিটগুলো আমাকে দিতেন, কৃত হতাম। তুমি রম্বস প্যারালাল সায়েন্স হাব এই পেজে নক দিও। এই ধরনের সমস্যায় 23 ব্যাচের আগের সাইকেলগুলোতে ভর্তি ছিল তুমি, 23 ব্যাচের যদি আগের সাইকেলগুলোতে ভর্তি থেকে থাকো, যেহেতু তুমি এইচএসসি পরীক্ষা দিতে পারো নাই, আমি অবশ্যই কনসিডার করব। তুমি আমাদের রম্বস প্যারালাল সায়েন্স হাব পেজে নক দিবা, নক দিয়ে বলবা যে দাদা আমার কমেন্ট রিপ্লাই দিছিল এবং এইখানে মেসেজ দিতে বলছিল, অবশ্যই ওরা রেসপন্স করবে। হ্যাঁ ঠিক আছে, টেনশনের কিছু নাই। 24 ব্যাচের সাথে পরীক্ষা দেও, ভালো মতো পরে পরীক্ষা দেও, ঠিক আছে। তো দেখো এই যে ওয়াই স্কোয়ার সমান 4x, ভালো মতো বুঝছো, ওয়াই স্কোয়ার সমান 4x বা এক্স স্কোয়ার সমান 4ay, ওইটাও হইতে পারে, যেটাই হোক না কেন। আপাতত তুমি এটা দিয়ে দেখো, ওয়াই স্কোয়ার সমান 4x। এই পরাবৃত্তে যে কোনো একটা বিন্দু যদি হয় পি এক্স কমা ওয়াই, তাহলে আমি বলতে পারি না যে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স এবং এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই। একমত নাকি দ্বিমত বইল? আমি কি বলতে পারি যে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স আর এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই? তাহলে এই যে ওয়াই স্কোয়ার, এই ওয়াইকে আমি কি লিখতে পারি বলো?
এই ওয়াই মানে কি, এই যে দেখো এই 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 যে এই জিনিসটা পি বিন্দু হতে, পি বিন্দু মানে এই পি বিন্দু হতে, হ্যাঁ অক্ষরেখা না, অক্ষরেখার একটা অন্তস্তর মিস গেছে, অন্তস্তর, অন্তস্তর, আচ্ছা অক্ষরেখার, হ্যাঁ দেখো এই যে ওয়াই, ওয়াই মানে আমি কি বলতে পারি, এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের অক্ষরেখা কি এক্স অক্ষ না, ভালো মতো বুঝছো, এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, তাহলে কি আমি বলতে পারি যে ওয়াই মানে হচ্ছে অক্ষরেখার লম্ব দূরত্ব পি বিন্দু থেকে, এই যে দেখো পি বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব, ভালো মতো দেখো এই যে ওয়াই, ওয়াই মানে হচ্ছে পি বিন্দু হতে, পি বিন্দু মানে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, পি বিন্দু হতে অক্ষরেখার, অক্ষরেখা মানে এক্স অক্ষ, এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, এই যে পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে পি বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব হোল স্কয়ার, এই যে এটা হচ্ছে ওয়াই স্কয়ারের পুরা পরিচয়। তারপর ফৌরে, ফৌরে মানে কি, ফৌরে হচ্ছে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তোমরা কি আমার সাথে একমত? ফৌরে, এই যে ফৌরে, ফৌরে মানে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গুণ এক্স এর পরিচয় কি, এক্স এর পরিচয় কি, এক্স হচ্ছে দেখো শীর্ষ এই যে পি বিন্দু থেকে, ওয়াই অক্ষের পরিচয় কি, ওয়াই অক্ষের পরিচয় হচ্ছে শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্ব, মানে এটাকে বলে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। ভালো মতো শোনো, এখানে এক্স অক্ষের পরিচয় হচ্ছে অক্ষরেখা, আর ওয়াই অক্ষের পরিচয় হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক। এই যে এই পরাবৃত্তের পি বিন্দুতে, পি বিন্দুতে শীর্ষবিন্দুর উপর অঙ্কিত, বা পি পি বিন্দুতে, সরি পি বিন্দুতে কেন, পি বিন্দু হতে, সরি পি বিন্দুতে না তো, পি বিন্দু হতে ওয়াই অক্ষের লম্ব দূরত্ব মানে পি বিন্দু হতে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব। এই কথাটা এখন কে কে বুঝছো হাত তুলো, যে কি বুঝাইতে চাচ্ছি কে কে বুঝছো? এটা যে কোনো পরাবৃত্তের ক্ষেত্রে এই কন্ডিশন খাটানো যায় যে ভাই যে কোনো একটা পরাবৃত্তে, যে কোনো একটা পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু তুমি যদি ধরো পি এক্স কমা ওয়াই, আবার বলতেছি পি বিন্দু মানে হচ্ছে একটা পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, ধরো ওয়াই স্কোয়ার সমান 4x অথবা এক্স স্কোয়ার সমান 4ay, এটাও হইতে পারে। এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে পি, এটা এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানে 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 যে কোনো বিন্দু হইতে পারে, মানে এই পরাবৃত্তের সঞ্চার পথের উপরস্থ যে কোনো একটা বিন্দু। এখন দেখো তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x, এই ওয়াই এর পরিচয় কি, এই ওয়াই এর পরিচয় হচ্ছে পি বিন্দু থেকে, মানে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্ব, দেখো এই যে অক্ষরেখা, এক্স অক্ষ হচ্ছে এই পরাবৃত্তের অক্ষরেখা, অক্ষরেখার লম্ব দূরত্ব, এই যে ওয়াই মানে হচ্ছে পি বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব তার উপরে স্কয়ার, এই যে স্কয়ার সমান 4a, 4a হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, এবং এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এই পি বিন্দু থেকে এই যে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক মানে ওয়াই অক্ষ, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, এই যে পি বিন্দু হতে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব। এইবার সবাই বুঝছো কিনা বলো? এটা একাডেমিকে লাগবে না অ্যাডমিশনে লাগবে, একাডেমিকে লাগবে না অ্যাডমিশনে লাগবে, সবাই বুঝছো কিনা বলো? এইবার ক্লিয়ার হয়েছে কিনা? এই যে এই লাইনটা, এই লাইনটা এইবার সবার ক্লিয়ার হয়েছে কিনা? এটা ওয়াই স্কোয়ার সমান 4ax, এটার জন্য অ্যাপ্লাই করা যাবে এক্স স্কোয়ার সমান 4ay, ওটাকেও তুমি এভাবে লিখতে পারবা। লাস্টেরটা আরেকবার, হ্যাঁ দেখো এই যে এক্স, এক্স মানে কি এই পি বিন্দু থেকে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক যেটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে পি বিন্দু থেকে এই শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব হচ্ছে এক্স, এই যে এক্স মানে হচ্ছে পি বিন্দু হতে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব। ঘটনা বোঝা গেল? ওকে ঠিক আছে, এইবার দেখো এই ম্যাথটা, প্রশ্নটা তোলো সবাই, প্রশ্নটা তোলো। পরাবৃত্তের অক্ষরেখা দেওয়া আছে,
শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তোমাকে বলছে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড। ভাইয়া উপরে কি উপ হবে? উপ মানে হ্যাঁ হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে উ মানে উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে হ্যাঁ। লিখো, প্রশ্নটা তোলো, প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড। এই টাইপ একাডেমিকে লাগবে না, অ্যাডমিশনে আসতে পারে। অ্যাডমিশনে তো মাঝে মধ্যে একটু আউট অফ দ্য বক্স প্রশ্নও চলে আসে, এই জন্যে শিখে রাখতে হবে। ওকে, ঠিক আছে। যে কোনো পরাবৃত্তকে তুমি যদি এই ফরম্যাটে কনভার্ট করতে পারো, দেখো যে কোনো পরাবৃত্তকে তুমি যদি এই ফরম্যাটে, এই যে এই ফরম্যাটটা, এই ফরম্যাটে কনভার্ট করতে পারো, তাহলে এটা হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই যে এটা এখানে যা থাকবে, তারপরে আমি ঘটনা দেখাইতেছি, ওয়েট, আগে প্রশ্ন তোলো। এই প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। হ্যাঁ ক্লিয়ার, ওকে। হ্যাঁ মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। দেখো দেখো একটা পরাবৃত্তের অক্ষরেখা দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া, পরাবৃত্তের সমীকরণ চাইছে। দেখো অক্ষরেখা দেওয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেওয়া। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই যে জিনিসটা অক্ষরেখা দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া, একটু ঠান্ডা মাথায় এখন চিন্তা করো কি করা যায়। এই যে তুমি যখনই দেখবা এই এই টাইপটা ভালো মতো দেখো, অক্ষরেখা দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া, এই দেখো আমাদের যে জিনিসগুলো দরকার, এই যে অক্ষরেখা দেওয়া, অক্ষরেখা দেওয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের কি দেওয়া, অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেওয়া। তাহলে এখান থেকে আমি কি করতে পারি বলো তো, খেয়াল করে দেখো। এই যে পরাবৃত্তের অক্ষরেখা, তুমি ধরে নাও পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু লিখবা, ধরি, লিখো ধরি পরাবৃত্তের উপরস্থ, লিখো, আমি একদম লিখে দিই, ধরি এই যে এই জিনিসটা, ধরি পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি, ধরি পরাবৃত্তের উপরস্থ, ধরি ধরি পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। তোমাকে আমি রাফ একটা চিত্র এঁকেও বুঝাই, যদিও এই ম্যাথ আসলে রাফ চিত্র না আঁকাইলেও চলবে। ধরো এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। তাইলে এই যে এটা হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখা 5x প্লাস 7y, এই এটা ইকুয়ালস টু 0 হবে তো, ধেত্তেরি সমীকরণ না, এটা ইকুয়ালস টু 0 দেয় নাই, ইকুয়ালস টু 0 দাও। এইখানে 4 এর পরে ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0 হবে, ইকুয়ালস টু 0। 5x প্লাস 7y, দেখো 5x প্লাস 7y প্লাস 4 ইকুয়ালস টু 0। আর নিয়ামকের সমীকরণ, সরি নিয়ামক তো দেওয়া নাই, নিয়ামক তো লাগবেও না এখানে, এটা কেনা খাইছি তাইলে। এখানে লাগবে কোনটা, এই যে এটা শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেওয়া আছে 7x মাইনাস 5y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমি কি বলতে পারি না, এই যে এখানে এতটুকু হচ্ছে y আর এতটুকু হচ্ছে x, এই যে আগের চিত্রটাতে বুঝাইলাম। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমি কি বলতে পারি, সূত্রটা কি ছিল, পি বিন্দু থেকে তুমি মনে মনে এটাকে y স্কয়ার ইকুয়াল টু 4x ওই ফরম্যাট ধরে নাও, তুমি y স্কয়ার ইকুয়াল টু 4x এটা ধরেও করতে পারো, বা x স্কয়ার ইকুয়াল টু 4ay ওইটা ধরেও করতে পারো, এখানে যে কোনোটা ধরে করলেই হবে। দেখো মনে মনে, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, y স্কয়ার, y মানে কি, পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্ব। এখন আমাকে বলো এই পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্বের সূত্র কি, খেয়াল করে দেখো। পি বিন্দু থেকে অক্ষরেখার, এই যে পি বিন্দু, এই পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্বের, খেয়াল করে দেখো সূত্র কি, সূত্র হচ্ছে লম্ব দূরত্ব
মডুলাস এক্স এর জায়গায় বসবে এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই, মানে চেঞ্জ হবে না। 5x প্লাস 7y প্লাস 4 ডিভাইড বাই নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার ইকুয়ালস টু, সূত্র কি ছিল? এই যে পি বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব হোল স্কয়ার সমান উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, সরি এটা দেওয়াই আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 দেওয়াই আছে। তারপরে পি বিন্দু হতে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, এই দেখো ইনটু পি বিন্দু হতে, এই যে পি বিন্দু হতে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, তাহলে এখানে এই যে এই রেখার লম্ব দূরত্ব এক্স এর জায়গায় বসবে পি বিন্দুর ভুজ, এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে, যা আছে তাই থাকবে। 7x মাইনাস 5y প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার, দেখো 7k স্কয়ার করলে 49, একবার লিখে ফেলি, এখানেও একবার লিখে ফেলি, 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার 25 প্লাস 49, 25 প্লাস 49, 49 প্লাস 25। বলো কে কে বুঝছো? অ্যান্সার শেষ। কে কে বুঝতে পারছো বলো, এখানেই শেষ, ঘটনা ক্লিয়ার। আবার বলতেছি, যখন তোমাকে, ও আচ্ছা এখানে হোল স্কয়ার দেন, এই এখানে তো স্কয়ার হবে, এখানে কি হবে? এখানে হোল স্কয়ার হবে, তাহলে হোল স্কয়ার দিলে আর মডুলাস দেওয়া দরকার নাই। হোল স্কয়ার হইলে আর মডুলাস দিয়ে লাভ কি? এটা তো এমনি পজিটিভ হয়ে যাবে। দেখো যখন তোমাকে একটা পরাবৃত্তের অক্ষরেখা দেওয়া, স্পর্শকের সমীকরণ দেওয়া এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া, ম্যাথ এক লাইনে শেষ। বুঝছো কে কে বলো? যখন তুমি দেখবা যে একটা পরাবৃত্তের কি দেওয়া, কি কি দেওয়া, এই জিনিসটা তুমি কখন ডিরেক্ট করে ফেলবা? অক্ষরেখার সমীকরণ দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া, ডিরেক্ট এই সূত্র বসায় দিলে কাজ শেষ। এখানে অ্যান্সার দিয়ে চলে আসলেও নাম্বার পেয়ে যাবা। বাট এখানে আমি তোমাকে কি বলবো, ক্যালকুলেশনটা করে দাও। তুমি ক্যালকুলেশনটা করো, এই ক্যালকুলেশনটা করো, করে অ্যান্সার যা আসে, বাট এইখানে রেখে দিলেও চলবে, এটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, এইখানে রেখে দিলেও চলবে। আমি আবার বলতেছি, যখন তোমাকে একটা পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ দিয়ে দিবে, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দিয়ে দিবে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়ে দিবে, ডিরেক্ট ডিরেক্ট এই যে এই সূত্র, ডিরেক্ট এই সূত্র, তখন ওয়াই স্কয়ার সমান 4ax বা এক্স স্কয়ার সমান 4ay, একটা চিন্তা করলেই হইলো, ডাজেন্ট ম্যাটার। এনে অক্ষরেখা কার সমান্তরাল কিছু চিন্তা করতে হবে না, তুমি ডিরেক্ট এই ফরম্যাটে বসায় দিবা, এই ফরম্যাটে বসায় দিলে ডিরেক্ট উত্তর চলে আসবে, ঘটনা শেষ। বুঝছো? ওকে, তো এইটাই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, যে কোনো ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। জাস্ট এই চিত্র এঁকে এই লাইনটা লিখে দিলেই উত্তর 10-এ 10। বাট ভেঙে দিবা, ভেঙে দিলে এত সুন্দর দেখা গেল, এটাকে স্কোয়ার করে দিলা, রুট ওভারটা চলে যাবে, এই না মানটা আসলো, এটা কত আসবে? রুট ওভারের মধ্যে কত? 66, এটা রুট ওভার করলে দশমিক চলে আসবে, যেমনি আছে এমনি থাকুক। বা এন থেকে আসলে একটা কাটাকাটি যাবে, এনেও এটা আছে, এনেও এটা আছে, একবার কাটা আরেকবার রুট ওভার থাকবে আর কি। আচ্ছা সমস্যা নেই, তুমি এই লাইনে লিখে দিলেও, এই লাইনে লিখে দিলেও তুমি ফুল। আচ্ছা এখানে আরেকটা ঘটনা আছে, আরেকটা ঘটনা আছে, একটু বাকি আছে। বাকিটা কি? এইখানে দেখো, এই যে উপকেন্দ্রিক, খেয়াল করে দেখো, এই যে পরাবৃত্তের একটা অক্ষরেখা ফিক্স, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক ফিক্সড, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফিক্সড। এখানে তো পরাবৃত্ত দুইটা হইতে পারে, একটা এই দিকেও হইতে পারে, একটা এই দিকেও হইতে পারে না? পরাবৃত্ত তো দুইটা হইতে পারে, ভালো মতো বুঝো। অক্ষরেখা দেওয়া আছে, শীর্ষবিন্দুতে লম্ব মানে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া আছে। এখানে পরাবৃত্ত, এখানে তো উপকেন্দ্র ফিক্স করা নাই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া। দৈর্ঘ্য তো ডান দিকেও হইতে পারে, বাম দিকেও হইতে পারে, কাজে পরাবৃত্ত এইদিকেও হা করতে পারে, এইদিকেও হা করতে পারে, সামনে এখানে প্লাস মাইনাস দিতে হবে। এই বুঝছো কে কে? কে কে বুঝছো? হাত তুলো ভাই। এই যে এই যে এই যে শীর্ষবিন্দুতে স্পর্শক, পরাবৃত্ত এইদিকেও হইতে পারে, এইদিকেও হইতে পারে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো এইদিকেও 8 একক হবে, এইদিকেও 8 একক কি হবে, সমস্যা কি? কাজেই সামনে প্লাস মাইনাস দিতে হবে, শেষ। বুঝছো? সামনে প্লাস মাইনাস দিতে হবে, বোঝা গেছে? ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। এখানে একজন জিজ্ঞেস করছে মডুলাস না দিলে হবে না? মডুলাস দূরত্ব, এই যে এটাও দূরত্ব, এটাও দূরত্ব। এখানে যেহেতু হোল স্কয়ার করে দিছি, তাহলে তো আর মডুলাস দেওয়ার দরকার নাই। এখানে যেহেতু হোল স্কয়ার কিছু হয় নাই, দূরত্ব যেহেতু, মডুলাস দিলে সুন্দর দেখা যায়। বুঝছো? ঠিক আছে, আর একটা সুন্দর ম্যাথ করবো, প্রশ্ন তোলো।
এই যে চমৎকার একটা ম্যাথ, যে কোনো বছর ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। প্রশ্ন তোলো, 30 সেকেন্ড সময়। প্রশ্ন তোলো, 30 সেকেন্ড সময়। যে কোনো বছর ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। আনসার স্কোয়ার করে দিবা জাস্ট, ওইভাবে রাখলে হবে। অ্যাডমিশনে আগের লাইনে যে লাইনে উত্তর দিছে ওই লাইনে দিয়ে দিলেও হবে, বাট তুমি স্কোয়ার করে দিবা। প্রশ্নটা তোলো। ওকে, ঠিক আছে। তো দেখো কি বলছে, এই যে দেখো, এটা হোল স্কোয়ার সমান এটা ইন্টু এইটা। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা দেখে কি তোমার এই সূত্রটার কথা মনে পড়তেছে না? দেখো, পি বিন্দু থেকে কি বলে অক্ষরেখার উপর লম্ব দূরত্বের হোল স্কোয়ার সমান উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইন্টু পি বিন্দু থেকে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব। একটু দেখো এই ফরম্যাটটার কথা মনে পড়তেছে না? এই যে এই ফরম্যাটটা একটু ভালো মতো দেখো। এই টাইপের প্রশ্নে হয় তোমাকে দেখো এই ম্যাথটা দুইভাবে আসতে পারে পরীক্ষায়। হয় এই যে এইভাবে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া থাকবে, অক্ষরেখার সমীকরণ দেওয়া থাকবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে, তোমাকে বলবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। অথবা উল্টা ম্যাথ। উল্টা মানে কি? এই যে পরাবৃত্তের সমীকরণ দেওয়া, এটা পরাবৃত্তের কি দেওয়া? সমীকরণ দেওয়া। তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। ভালো মতো বুঝছো? আগের ম্যাথটাতে কি কি দেওয়া ছিল? আগের ম্যাথটাতে অক্ষরেখার সমীকরণ দেওয়া ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ দেওয়া ছিল, পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছিল। এই যে আমরা এরকম উত্তর বের করছিলাম। তুমি এখানে স্কোয়ার করে দিতে পারো, এটাকে স্কোয়ার করলা, এটাকে স্কোয়ার করলা, তারপরে এটা দিয়ে গুণ করে দিলা বা কাটাকাটি করলা, লাস্টে ওখানে অ্যান্সারটা লিখে দিল। ডান পাশে কিছু চেঞ্জ না করলেও চলবে, এটাকে স্কোয়ার করে দিলেও হবে। ওকে ফাইন। এখন দেখো এই যে এই জিনিসটাকে আমি এই ফরম্যাটে যদি আনতে পারি, ওয়েট, এই প্রশ্নটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। দেখো এই যে ম্যাথটা, এই ম্যাথটাকে বা এই পরাবৃত্তের সমীকরণ, দেখো এটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের সমীকরণটাকে যদি আমি এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, এই যে এই ফরম্যাটে, এই যে এই ফরম্যাটটাতে, মানে এই ফরম্যাটটাতে, এই ফরম্যাটে যদি নিয়ে আসতে পারি, তাহলে সামনে এখানে যা থাকবে সেটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে না? একটু ভালো মতো চিন্তা করে দেখো। এই ফরম্যাটটাতে যদি কনভার্ট করতে পারি, তাহলে এখানে যেটা থাকবে, এই যে এখানে যে সহগটা থাকবে সেটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। কথা সত্য? এখন কেমনে কনভার্ট করব? দেখো কেমনে কনভার্ট করব। মনে করো একটা জিনিস তুমি একটু চেক করে দেখো। রাফ একটা চিত্র আঁকাই, পরীক্ষায় তুমি আঁকাইতে পারো, চাইলে না আঁকাইলেও হবে যদি বুঝতে পারো। ধরো এটা হচ্ছে পরাবৃত্তটা। তুমি কি একটা জিনিস দেখে বুঝতেছো? এই যে রেখাটা আর এই যে রেখাটা, একটা এটার উপর লম্ব। কে কে বুঝতে পারছো একটু হাত তুলো। এই যে দুইটা রেখা, এই রেখাটা এবং এই রেখাটা, একটা এটার উপর লম্ব, এবং এই যে রেখাটা এটাকে তুমি ধরো অক্ষরেখা। কেন? এই যে সূত্রটা দেখো, এই যে পি বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্বের উপরে আজকে স্কয়ার। পি বিন্দু মানে ওই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, অক্ষরেখার লম্ব দূরত্বের উপরে আছে স্কয়ার। তাহলে এটাকে ধরো অক্ষরেখা। ভালো মতো বুঝো, খুবই চমৎকার একটা ম্যাথ। 3x প্লাস 4y প্লাস 1 = 0। আর এই যে এটাকে ধরো শীর্ষবিন্দুতে স্পর্শক। বুঝতেছো? এখন মনে করো যে এই পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, তাইলে এই যে দেখো এতটুকু হচ্ছে ওয়াই আর এতটুকু হচ্ছে এক্স। এখন আমাকে বলো আমি কিভাবে প্রকাশ করবো? এই যে পি বিন্দু থেকে পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্বের হোল স্কয়ার। তাহলে বলো পি বিন্দু থেকে এই যে অক্ষরেখার লম্ব দূরত্বের হোল স্কয়ার কি হয়? 3x প্লাস 4y বাই প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর সহগ স্কয়ার। দেখো 3 কে স্কয়ার করলে 9, 4 কে স্কয়ার করলে 16 হোল স্কয়ার ইকুয়ালস টু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু
ভালো মতো দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইন্টু ওয়েট 10 4ax, পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব 4x মাইনাস 3y প্লাস 9 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স এর শক স্কোয়ার 4k স্কোয়ার করলে 16 প্লাস ওয়াই এর শক স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার করলে 9। এখন একটা জিনিস দেখো, আমরা তো এখান থেকে এটা লিখতেছি রাইট, এখানে ছিল 3x প্লাস 4y প্লাস 1 হোল স্কোয়ার, নিচে এক্সট্রা চলে আসছে কত, রুট ওভারের মধ্যে 25, তার উপরে স্কোয়ার মানে স্কোয়ার রুটে কাটা 25। তাহলে সমতা করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে বলো, সমতা করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে 25। কে কে বুঝতেছো দেখো, একটু ভালো মতো দেখো, ভালো মতো দেখো, খেয়াল করে দেখো, এই ছিল এইটা, আমি সূত্রে ফেলার জন্য ভাই আমি তো আগে এই সূত্রটা বানাইতে চেষ্টা করতেছি, এই যে সূত্রটা, তাইলে আমি এখানে যা পাবো সেটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো দেখো এই যে পি বিন্দু হতে পি বিন্দু হতে অক্ষরেখার লম্ব দূরত্ব হোল স্কোয়ার, এই ফরম্যাটটা বানানোর জন্য এই যে রুট ওভার অফ 25 তার উপরে হোল স্কোয়ার মানে স্কোয়ার রুটে কাটা 25 দিয়ে ভাগ হয়ে গেছে, সমতা করার জন্য 25 দিয়ে গুণ করছি। আর এখানে 10 যেমনে ছিল এমনি আছে, এখানে দেখো এটা যেমনে ছিল এমনি আছে, কে কল দে, এটা যেমনে ছিল এমনি আছে, রুট ওভার অফ 25, এখানে তো আর স্কোয়ার নাই, রুট ওভার অফ 25 মানে 5 দিয়ে ভাগ হয়েছে, তাহলে সমতা করার জন্য 5 দিয়ে গুণ, হয় এটা মুছে দিই, কই লিখি 5 দিয়ে গুণ, এনে সামনে লিখি, সমতা ঠিক করার জন্য 5 দিয়ে গুণ, কে কে বুঝছো, সমতা ঠিক করার জন্য 5 দিয়ে গুণ, এই লাইনটা কে কে বুঝছো হাত তুলো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এই লাইনটা লিখছি, ভালো মতো বুঝছো কিনা বলো, উপর থেকে এই লাইনটা লিখছি যে পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্ব হোল স্কয়ার, এটা বানানোর জন্য x এর শক স্কয়ার প্লাস y এর শক স্কয়ার, 3k স্কয়ার করলে 9, 4k করলে 16, রুট ওভার অফ 9 প্লাস 16 মানে 25, তার উপরে স্কয়ার, স্কয়ার রুটে কাটা নিচে 25, 25 দিয়ে ভাগ হয়ে গেছে, সমতা করার জন্য 25 দিয়ে গুণ। আর এখানে আগে থেকে ছিল 10, এখানে রুট ওভার অফ 25 মানে 5 দিয়ে ভাগ হয়ে গেছে, সমতা করার জন্য 5 দিয়ে গুণ। বুঝছো? এখন দেখো ঘটনা কি দাঁড়াচ্ছে, এখন কাটাকাটি করো, 3x প্লাস 4y প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ 25 মানে 9 প্লাস এভাবে রেখে দাও 16 ইকুয়ালস টু 5 10 50, 50কে 25 দিয়ে ভাগ করলে কত আসে দেখো, 50কে 25 দিয়ে ভাগ করলে 2, এই যে উত্তর হচ্ছে 2। কে কে বুঝছো, উত্তর কিন্তু 10 না, উত্তর কিন্তু 2। কে কে বুঝছো, শেষ। এটা অ্যাডমিশনে যে কোনো বছর চলে আসতে পারে, যে কোনো বছর এই ম্যাথটা বা এই টাইপটা অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে। এই যে দেখো, এই যে সূত্রে মিলে গেছে, এই যে সূত্রে মিলে গেছে, দেখো পি বিন্দু হতে, এই যে দেখো এটা হচ্ছে পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্বের হোল স্কয়ার ইকুয়ালস টু এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু পি বিন্দু থেকে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, কাজে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2। কে কে বুঝছো, খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা যে কোনো বছর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় চলে আসবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 2 একক। জাস্ট উল্টা ম্যাথটা, আগের ম্যাথের উল্টা, ভালো মতো বুঝছো। এই যে এই ম্যাথটা, আচ্ছা এটা তো বেসিক সূত্রটা, যে কোনো একটা বিন্দু পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্বের বর্গ সমান উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু ওই বিন্দু হতে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব। প্রথম ম্যাথটাতে অক্ষরেখা দেওয়া ছিল, শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া ছিল, আমি ডিরেক্ট এই যে সমীকরণটা বের করছি। এখন তুমি এইটাকে ধরো যে মডিফাই করলে, স্কোয়ার করলে, আর গুণন করে লাস্টে একটা উত্তর আসবে, যেটা এই যে এই টাইপের উত্তর আসবে। এখন এই ম্যাথটাতে পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। তাহলে আমি কি করছি, আগে এই যে এই ফরম্যাটটা বানাইছি, এই যে এই ফরম্যাটটা বানাইছি, আমি দেখে বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে তোমাকে দেখে বুঝতে হবে যে ভাই এই যে পরাবৃত্তের সমীকরণটা, এইটাকে তুমি যদি অক্ষরেখা ধরো, এটা হবে শীর্ষবিন্দুতে স্পর্শক, কেন একটা এটার উপর লম্ব। তাহলে এই যে পি বিন্দু যে কোনো একটা বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্বের হোল স্কয়ার, এই ফরম্যাট বানাইছি। এটা বানানোর জন্য নিচে রুট ওভার অফ 25 তার উপরে হোল স্কয়ার মানে 25 দিয়ে ভাগ হইছে, সমতা করার জন্য 25 দিয়ে গুণ করছি। আর এখানে রুট ওভার অফ 25 মানে 5 দিয়ে ভাগ হইছে, সমতা করার জন্য 5 দিয়ে ভাগ করছি। পরের লাইনে কাটাকাটি, 5 10 50 ভাগ 25 মানে 2। এই যে এটা হচ্ছে পি বিন্দু থেকে
পরাবৃত্তের অক্ষরেখা লম্ব দূরত্বের স্কয়ার সমান, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু পি বিন্দু, মানে ওই বিন্দু থেকে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব। বুঝছো? শেষ। একজন জিজ্ঞেস করছে প্লাস মাইনাস হবে না ভাই, দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না। এখানে বাইর করতে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো নেগেটিভ হবে না। আগের ম্যাথে চাইছিল সমীকরণ, এখানে তো সমীকরণ দেওয়াই আছে। আগের ম্যাথটাতে চাইছিল সমীকরণ, এই জন্য সামনে প্লাস মাইনাস দিছি। বাট এখানে তো চাইছে দৈর্ঘ্য, চাইছে দৈর্ঘ্য, এখানে তো প্লাস মাইনাসের কাহিনী আসবে না, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ। এই কে কে বুঝছো? খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো এটা। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে কোনো বছর চলে আসতে পারে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যে কোনো বছর চলে আসতে পারে। যাদের টার্গেট মেডিকেল না বুঝলেও সমস্যা নাই, জাস্ট এই ফরম্যাটটা মুখস্থ করে রাখো। মুখস্থ করা লাগবে না, খালি এই যে আমি যেভাবে বুঝাইলাম যে ওয়াই স্কোয়ার সমান 4x, ওয়াই মানে হচ্ছে পি বিন্দু থেকে, পি বিন্দু মানে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, পি বিন্দু থেকে অক্ষরেখার লম্ব দূরত্ব হোল স্কয়ার ইকুয়ালস টু 4a মানে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইনটু x মানে হচ্ছে পি বিন্দু থেকে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, ওয়াই স্কয়ার সমান 4x। এই দুইটা ম্যাথ একটু ভালো মতো আবার দেখবা, যদি বুঝতে অসুবিধা হয় ক্লাসটা আরেকবার দেখবা। এই দুইটা টাইপ খুবই ভর্তি পরীক্ষার জন্য, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা একদম লাস্টের টাইপ, এটা হচ্ছে পরামিতিক সমীকরণ। লিখো, শেষ, পরাবৃত্ত শেষ। পরাবৃত্তের পরামিতিক সমীকরণ। পরাবৃত্তের পরামিতিক সমীকরণ দেখো, লিখো ওয়াই স্কোয়ার সমান 4x, একটা হচ্ছে x স্কোয়ার সমান 4ay। এই পরাবৃত্তের জন্য এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু 80 স্কোয়ার y ইকুয়ালস টু 280। x ইকুয়ালস টু, এটা মুখস্থ এমসিকিউতে আসবে, y ইকুয়ালস টু 280। পরামিতিক সমীকরণ মানে হচ্ছে x y ব্যতীত অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করা। যেমন এখানে ভ্যারিয়েবল হচ্ছে t, বুঝতেছো, পরিবর্তনশীল রাশি t। এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ x ইকুয়ালস টু 80 স্কয়ার y ইকুয়ালস টু 280। আর এটার ক্ষেত্রে উল্টা, এটার ক্ষেত্রে y ইকুয়ালস টু 80 স্কয়ার উল্টা, এই যে x ইকুয়ালস টু 280, x ইকুয়ালস টু 280 উল্টা, x ইকুয়ালস টু 280 y ইকুয়ালস টু 80 স্কয়ার। লিখে রাখো। দেখো পরাবৃত্তের পরামিতিক সমীকরণ y স্কয়ার সমান 4ax, এই পরাবৃত্তের পরামিতিক সমীকরণ x ইকুয়ালস টু 80 স্কয়ার y ইকুয়ালস টু 280। পরামিতিক সমীকরণ বা পরামিতিক স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স ওয়াই ব্যতীত অন্য যে কোনো একটা ভেরিয়েবল, হইতে পারে টি, থিটা, টি থিটা, এগুলাই বেশি ইউজ করা হয়। এগুলা দিয়ে একটা সমীকরণকে প্রকাশ করা। এই যে এখানে পরিবর্তনশীল রাশি হচ্ছে টি, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax, এই পরাবৃত্তের বেলায় পরামিতিক সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু 80 স্কয়ার y ইকুয়ালস টু 280। এমসিকিউতে আসতে পারে। আর x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই পরাবৃত্তের বেলায় x ইকুয়ালস টু 280 y ইকুয়ালস টু 80 স্কয়ার, y ইকুয়ালস টু 80 স্কয়ার। ওকে ফাইন। এখন খেয়াল করে দেখো, যদি এখান থেকে কোনো ম্যাথ সৃজনশীলের ক নাম্বারে আসে, মাঝে মধ্যে এই টাইপটা থেকে সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসতে পারে। একটা প্রশ্ন লিখো, x ইকুয়ালস টু 3t স্কয়ার, x ইকুয়ালস টু 3t স্কয়ার y ইকুয়ালস টু 60। এই যে পরামিতিক সমীকরণ, দেখে তো বুঝতেছো, এই পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরাবৃত্তের কার্তেশীয় সমীকরণ বের করো। লিখো পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরাবৃত্তের কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। বিশিষ্ট পরামিতিক সমীকরণ বিশিষ্ট পরাবৃত্তের কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। এরপরে এবং এর শীর্ষবিন্দু ও উপকেন্দ্র নির্ণয় করো। এবং এর শীর্ষবিন্দু ও উপকেন্দ্র নির্ণয় করো।
দেখো কি বলছে, একটা পরাবৃত্তের পরামিতিক সমীকরণ দেওয়া আছে, পরামিতিক সমীকরণ দেওয়া আছে x ইকুয়ালস টু 3t স্কয়ার y ইকুয়ালস টু 60। তোমাকে বলছে এর কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তো কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে পারলে মানে y স্কয়ার সমান 4ax বা x স্কয়ার ইকুয়ালস টু 4ay, ওই যে সমীকরণগুলো এগুলো হচ্ছে কার্তেশীয় সমীকরণ। x এবং y হচ্ছে চলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চলো হচ্ছে x এবং y। এরপরে তোমাকে বলছে শীর্ষবিন্দু ও উপকেন্দ্র নির্ণয় করো। তো আগে আমরা কার্তেশীয় সমীকরণ বের করি। লেখো, এই যে দেখো x ইকুয়ালস টু দেওয়া আছে 3t স্কয়ার, y ইকুয়ালস টু দেওয়া আছে 60। আমাকে বলো কার্তেশীয় সমীকরণে কোথাও x এবং y ব্যতীত অন্য কোনো চলক থাকে? কার্তেশীয় সমীকরণে চলক হচ্ছে x এবং y, তার মানে t কে অপসারণ করতে হবে। তুমি যদি এটাকে কার্তেশীয় সমীকরণ বানাতে চাও t কে অপসারণ করতে হবে, t কে বাদ দিতে হবে। তো কেমনে বাদ দিবা? তুমি যে কোনো একটা থেকে t এর মান বের করো, এখান থেকে বের করো তো ইজি, এখান থেকে বের করলে রুট ওভার করতে হবে। তাহলে t এর মান হচ্ছে y/6। এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা থেকে, যেখানে তোমার খুশি, যেখানে তোমার ভালো লাগে, যে কোনো একটা থেকে t এর মান বের করে আরেকটাতে বসায় দাও। এই যে এখান থেকে t এর মান বের করে ইজি বসায় দাও। এখন x ইকুয়ালস টু 3 ইনটু t স্কয়ার, t স্কয়ার মানে y/6 হোল স্কয়ার, 3 ইনটু y/6 হোল স্কয়ার, x ইকুয়ালস টু 3y স্কয়ার কাটাকাটি করো 36, 36 3 বারং 36, y স্কয়ার বাই 12 শেষ। এই বুঝছো খুবই ইজি না? y স্কয়ার সমান 12x। এখন বলো এটা শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র কি? এটা তো ফানিবাদ। এখন বলো এই যে এটার শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র কি বলো? খুবই ইজি, যেটা খুশি। এখন দেখো এই যে এটাকে কেমনে লেখা যায়, 4 ইন্টু 3 ইন্টু এক্স, মানে এর মান হচ্ছে 3। তাহলে উপকেন্দ্র লেখো, শীর্ষবিন্দু তো মূল বিন্দু, এটার শীর্ষবিন্দু তো মূল বিন্দু, আমরা সবাই জানি এটা শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দু। আর উপকেন্দ্র 1,0 এর মান হচ্ছে 3, উপকেন্দ্র 1,0 এর মান হচ্ছে 3। বলো তো সবাই বুঝছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা বলো? ইজি ছিল কি ছিল না? ঘটনা শেষ। এই একজন বলছে উপকেন্দ্র -3,0, -3,0 কেন? মাইনাস কই থেকে আইলো? এটার উপকেন্দ্র তো 3,0, এটা তো 100 ধনাত্মক দিকে হা করে। ও আচ্ছা বুঝছি, ওটা ড্যাশ চিহ্ন দিছো, ঠিক আছে। ও আচ্ছা ওটা হাইফেন চিহ্ন, বুঝছি, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এর মান বুঝা গেছে, এটা একটা খুব ইজি পরাবৃত্তের পরামিতিক সমীকরণ, এটা মুখস্থ রাখবা। y স্কয়ার সমান 4ax। তুমি এখান থেকে y এর t এর মান দেখো, এখান থেকে t এর মান বের করে এখানে বসায় দাও, দেখবা সমীকরণ এটা আসছে। এখান থেকে t এর মান বের করা ইজি কোথায়? এটা থেকে। এখান থেকে t এর মান বের করে এখানে বসায় দাও, দেখবা সমীকরণ এটা আসছে। এই দুটো মুখস্থ রাখবা, এমসিকিউতে আসতে পারে, এই দুটো অবশ্যই মুখস্থ রাখবা। আর তোমাকে যদি কেউ এই সমীকরণগুলো দিয়ে এটা বের করতে বলে, এখান থেকে t এর মান বের করে এখানে বসায় দিবা, আর এটার বেলায় এখান থেকে t এর মান বের করে এখানে বসায় দিবা, কাজ শেষ। দেখবা সমীকরণ চলে আসছে। ঘটনা ক্লিয়ার? তো এই ছিল আমাদের পরাবৃত্তের লেকচার 6 পার্ট 2। সবাই কি আজকে ক্লাসটা বুঝতে পারছো? বিশেষ করে এই ম্যাথটা একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি। আমি দেখাইলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জটিল সমীকরণ, এটা কিন্তু জটিল পরাবৃত্তের সমীকরণ, কিভাবে বের করতে হয়, 2 ইন্টু এসপি, এসপি মানে এসজেড। এই ম্যাথটাই মেইন একাডেমিকে আসতে পারে। আর এই যে বেসিক জিনিসটা, এই বেসিক জিনিসটা যদি মাথায় ক্লিয়ার থাকে, তাইলে কোনো একটা পরাবৃত্তের যদি অক্ষরেখা দেওয়া থাকে, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া থাকে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, এক লাইনে পরাবৃত্তের সমীকরণ বের করে ফেলা যায়। এক লাইনে বের করে ফেলা যায়। এটা জটিল পরাবৃত্ত নাকি সরল পরাবৃত্ত তোমার চিন্তা করার দরকার নাই। যদি কোনো পরাবৃত্তের তুমি দেখো অক্ষরেখা দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ দেওয়া এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া, তুমি ডিরেক্ট এই সূত্র বসাই দিবা। এখানে কোনো কাহিনী নাই, জটিল নাকি নরমাল চিন্তা করার দরকার নাই, ডিরেক্ট এই কনসেপ্ট বসাই দিবা, কাজ শেষ। এরপরে এই যে যদি পরাবৃত্তের সমীকরণ এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, যেটা দেখেই তুমি বুঝতেছো এটাকে অক্ষরেখা বিবেচনা করলে এটা শীর্ষবিন্দুতে স্পর্শক বিবেচনা করা যায়, এবং এটার উপরে আছে স্কয়ার, এটার উপরে স্কয়ার নাই, এটা দেখেই তো বোঝা যায়। এই যে এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার নাই, এবং সামনে আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, মানে এটা ধ্রুব সংখ্যা। তো এই যে এখানে একটা ধ্রুব সংখ্যা আছে 10। তাহলে আমরা যদি এইটাকে এই যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে এই অক্ষরেখার উপর লম্ব দূরত্বের হোল স্কয়ার সমান ওই বিন্দু থেকে শীর্ষ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, এই ফরম্যাটে প্রকাশ করতে পারি, তাহলে সামনে যে ধ্রুবকটা থাকবে সেটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কাজ শেষ।
হ্যাঁ ওকে ঠিক আছে ভাইয়া, নামটা নেন। হ্যাঁ নিয়ে নিলাম, জাহিদ হাসান সবুজ। কিরম আছো তুমি বলো? শেষ। তো এই ছিল আমাদের পরাবৃত্ত। আমরা আগামী ক্লাস থেকে শুরু করব উপবৃত্ত। উপবৃত্ত লাগবে 4 ক্লাস, অধিবৃত্ত লাগবে 3 ক্লাস। 3 ক্লাস আসলে লাগে না, 2 ক্লাসই এনাফ। তাও আমি ডিটেলস পড়াবো। তার মানে আমাদের কনিক শেষ হইতে আর 7 ক্লাস লাগবে। পরাবৃত্ত কমপ্লিট হয়েছে 6 ক্লাসে, আর 7 ক্লাসে কিন্তু আমাদের কনিক শেষ। আগামী সপ্তাহের শনি এবং সোম এই 2 দিন ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু সপ্তাহে 4 দিন থাকবে সাইকেল 4-এ তোমাদের জন্য বরাদ্দ। তার মানে আমরা কিন্তু দ্রুত আগামী এই মাসের মধ্যেই কনিক শেষ হয়ে যাবে, এবং নভেম্বরে স্থিতিবিদ্যা, ডিসেম্বরে গতিবিদ্যা শেষ হয়ে যাবে। মানে ডিসেম্বরের মধ্যেই তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। হ্যাঁ ওকে ঠিক আছে সৌরভ ভৌমিক, ভালো থাকো। ঠিক আছে ঠিক আছে। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। আজকে ক্লাসের যে ম্যাথগুলো দেখাইলাম অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লাস্টের যে পরামিতিক স্থানাঙ্ক, এই পরামিতিক স্থানাঙ্ক এমসিকিউতে আসে, মাঝে মধ্যে সৃজনশীলের ক নাম্বারেও চলে আসতে পারে। তো ঠিক আছে, টাটা। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সাইকেল 4-এর নেক্সট ক্লাস শুক্রবার, শুক্রবার বিকাল 4টায়। শুক্রবারে আমাদের ক্লাস টাইম বিকাল 4টায়, তাই না? ঠিক আছে, টাটা। SW, হ্যাঁ SW দিয়ে দিব। লেকচার 5 এবং 6 মিলে SW আজকে রাতেই পোস্ট করে দিব। ঠিক আছে, টাটা।